হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি উইথ সুদীপ। আজকের ভিডিওতে আপনাদের জন্য আমরা আবার একটা ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আমাদের অনেকেই সাবস্ক্রাইবাররা রিকোয়েস্ট করছেন যে আমরা যেন অঙ্কটা একটু বেশি করে করাই, সেই কথা মতোই আজকে একটা অঙ্কের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি এবং এখানে বিভিন্ন রকম অঙ্ক আছে, বিভিন্ন টপিক থেকে অঙ্ক আছে, প্রফিট অ্যান্ড লস আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স আছে, জিওমেট্রি থেকেও কয়েকটা অঙ্ক আছে। একটা কথা বলতে চাই যে অঙ্কগুলো তো আমরা একটু একটু করে করিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক কথাই, কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামেতে ফুড এসআই হোক বা অন্যান্য যে কোনো পরীক্ষা হোক, সেখানে অঙ্কের স্পিড, অ্যাকিউরেসি সবটা ঠিকঠাক একটা লেভেলে আনার জন্য কিন্তু আপনাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তো যদি পারেন একটু কষ্ট করে হলেও চেষ্টা করবেন যে রোজ যদি অন্তত 10টা কি 12টা করে অঙ্ক বাড়িতে একটু সময় নিয়ে প্র্যাকটিস করতে পারেন। কারণ প্র্যাকটিস না করলে অঙ্কের আর কোনো অল্টারনেটিভ নেই অঙ্কে ভালো স্কোর করার। যাই হোক, আজকের তাহলে প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন হলো, এক ব্যক্তি তার 2 ছেলের নামে ব্যাংকে 15% হারে 2টি স্থায়ী আমানত এমনভাবে রাখলেন যে প্রত্যেকের বয়স 18 বছর হলে 57,000 টাকা করে পাবে। বড় ছেলের বয়স 12 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট ছেলের থেকে 5200 টাকা বেশি রাখলেন। ছোট ছেলের জন্য তিনি কত টাকা রেখেছিলেন? প্রশ্নটা খুব কনসেপচুয়াল, একটু ভালো করে দেখে নিন। সহজ প্রশ্ন আছে, সাইজটাই যা একটু বড় অঙ্কটার। যাই হোক, বড় ছেলের বয়স হলো 12 বছর বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে তার 18 বছর হতে আর কত বছর বাকি? 6 বছর বাকি আছে। তাহলে 15% হারে 6 বছরে আমার সুদ কত হচ্ছে? 90%, তাই তো? 15 6 আর 90, ঠিক আছে। 90টাকে আমরা কিভাবে লিখতে পারি? আরও 90টাকে আমরা লিখতে পারি 90/100 বা 9/10 বা 9:10ও বলা যেতে পারে, ঠিক আছে। এবার 9:10 হলো, তাহলে টোটাল আমার রেশিও টোটাল হচ্ছে আমার 9 + 10 19 ইউনিট মানে যদি আমার 57,000 টাকা হয়, 19 ইউনিট মানে যদি আমার 57,000 টাকা হয়, তাহলে 1 ইউনিট হচ্ছে 57,000/19। ছোট ছেলের রেশিও জিজ্ঞেস করেছে, সেটা হলো 10। 57,000/19 ইন্টু 10, 3 দিয়ে কাটছে 3,000, 30,000 টাকা হলো। এবার দেখুন, বলে দেওয়া আছে কিন্তু ছোট ছেলের থেকে 5200 টাকা বেশি রাখলেন বড় ছেলের জন্য। তাহলে 5200 টাকা বেশি, তো তাহলে ছোট ছেলের জন্য কত রেখেছেন কীভাবে পাবো? 5200 এখান থেকে মাইনাস করে দিতে হবে। 0,0,842, 24,800 হবে আমার উত্তর। ছোট ছেলের জন্য তাহলে 24,800 টাকা রাখা ছিল, ঠিক আছে। আশা করি বোঝা গেল। পরের প্রশ্ন দেখে নিই। 80 জন লোকের একটি কমিটিতে 37 জন কফি ও 55 জন চা পান করতে পছন্দ করেন। প্রত্যেক ব্যক্তির কমপক্ষে একটি পানীয় পান করেন। তাহলে কতজন ব্যক্তি কফি ও চা উভয়ই পান করেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। যারা সেট থিওরি বা ভেন ডায়াগ্রাম করেছেন ইজিলি আরও করতে পারবেন অঙ্কটা, কিন্তু আমি এখন অত ডেপথে ঢুকে আর করাতে যাচ্ছি না, বা ডিটেলসে ঢুকে। বুঝতে যদিও ওইভাবে বেশি সুবিধে হতো। তো আমরা 80 জন টোটাল কমিটি মেম্বার আছে। 80 জনটাকে আমরা সেট থিওরিতে টি ইউনিয়ন সিও বলতে পারি, মানে চা এবং কফি পান করা সমস্ত লোকের সংখ্যা হলো 80। যতজন লোক টোটাল আছেন কমিটিতে, যেহেতু এখানে বলা আছে প্রত্যেক ব্যক্তি কমপক্ষে একটি পানীয় প্রত্যেকেই পান করেন, তাহলে 80 মাইনাস 37 জন কফি খান প্লাস 55 জন চা খান। এটা মাইনাস করে দিলে আমি পেয়ে যাব যে কতজন ব্যক্তি চা ও কফি দুটোই খান, তাই তো। তাহলে হবে 80 মাইনাস হচ্ছে আমার 92। যেহেতু কখনোই এটা ব্যক্তি আছে, মাইনাসে হবে না, উত্তরটা হবে 18। নেগেটিভ ভ্যালু আমরা নেব না, উত্তর হয়ে যাবে 18, ঠিক আছে। অপশন ডি। পরের প্রশ্ন। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে, এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। একসঙ্গে এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত মিনিট টাইম লাগবে? বেশ,
ইজি প্রশ্ন আছে, খুব জটিল কিছু নয়, জাস্ট একটু কনসেপ্টটা দেখে নিন। আচ্ছা, A is to B ফার্স্টে আমরা লিখে নিচ্ছি। এফিসিয়েন্সি কি দেওয়া আছে? এফিসিয়েন্সি দেওয়া আছে A নল B নলের 3 গুণ ক্ষমতা সম্পূর্ণ। তাহলে A যদি 3 হয়, B হলো 1, হয়ে গেল। টাইম রেশিও তাহলে আমার কি হবে? এফিসিয়েন্সি যার বেশি তার টাইম কম লাগবে, জাস্ট আমরা উল্টোটা লিখে দেবো, এফিসিয়েন্সি যার কম তার টাইম বেশি লাগবে, হয়ে গেল। এবার আমাদের কি বলেছে দেখতে হবে। এবার বলেছে A নলের, আচ্ছা বি নলের দ্বারা পূর্ণ হতে, চৌবাচ্চাটি বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে 16 মিনিট কম লাগে। টাইম রেশিও আমি পেয়েছি 1:3, ঠিক আছে। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? টাইমের ডিফারেন্স হচ্ছে 2 ইউনিট। 2 ইউনিট মানে হলো আমাদের দিয়ে দিয়েছে 16 মিনিট কম সময়, তার মানে ডিফারেন্সটা হচ্ছে দুজনের 16। 2 ইউনিট মানে হলো 16, 1 ইউনিট মানে তাহলে 16/2 অর্থাৎ 8। 3 ইউনিট তার মানে হবে 16/2 ইন্টু 3, 24। বি এর সময় লাগে 24 মিনিট, এর সময় লাগে 8 মিনিট একা কলগুলোকে ভর্তি করতে, ঠিক আছে। তাহলে 8 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটা ভর্তি করতে পারে এ, তাহলে 1 মিনিটে কতটা ভর্তি করতে পারে? 1/8, ঠিক আছে। পরেরটা 24 মিনিটে, বিয়ের ক্ষেত্রে দেখে নিই, 24 মিনিটে পুরো চৌবাচ্চাটা ভর্তি করতে পারে, তাহলে 1 মিনিটে কতটা অংশ ভর্তি করতে পারে চৌবাচ্চাটার? 1/24 অংশ, ঠিক আছে। তাহলে A প্লাস বি 1 মিনিটে টোটাল কতটা ভর্তি করতে পারে? A প্লাস বি 1 মিনিটে টোটাল ভর্তি করতে পারে 1/8 প্লাস 1/24। এলসিএমটা আমরা নিয়ে নিই, এলসিএম হবে 24, 3 প্লাস হয়ে যাচ্ছে আমার 1, তাহলে 4/24 বা এটাকে 1/6 অংশ ভর্তি করতে পারে 1 মিনিটে। 1/6 অংশ ভর্তি করতে পারে 1 মিনিটে। কি চেয়েছে আমাদের? একসঙ্গে এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত মিনিট সময় লাগে। 1/6 অংশ যদি 1 মিনিটে হয় ভর্তি, তাহলে টোটাল যদি আমাদের চৌবাচ্চাটা আমরা 1 ধরি, তাহলে কতটা হবে? 1/1/6 বা 6 মিনিট হবে আনসার, অপশন ডি। কেমন বোঝা গেল? পরের অঙ্ক দেখে নিই। একটি মোটর গাড়ি 10 ঘন্টায় তার যাত্রা শেষ করেন। সে প্রথম অর্ধেক 21 কিলোমিটার পার ঘন্টা ও পরবর্তী অর্ধেক দূরত্ব 24 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সম্পন্ন করেন, তবে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করুন। আমরা সহজেই অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স যেই জিজ্ঞেস করেছে, আমরা ডিস্টেন্সটাকে, আমাদের একটা টেন্ডেন্সি থাকবে ডিস্টেন্সটাকে এক্স ধরে নেওয়ার। এখানে আমরা ডিস্টেন্সটাকে এক্স ধরবো না, আমরা যেটা করব একটু মানে দেখুন এটা ব্যাপারটা কিভাবে হচ্ছে। প্রথম অর্ধেক ও পরবর্তী অর্ধেক মানে বলেই দিয়েছে পুরো ডিস্টেন্সটার দুটো হাফই তো সমান, তাহলে দুটো হাফকে আমরা এক্স করে ধরে নিচ্ছি। দুটো হাফই সমান যদি হয় তাহলে ফার্স্ট হাফটাও এক্স, সেকেন্ড হাফটাও এক্স, অসুবিধে নেই। টোটাল ডিস্টেন্স তাহলে আমরা 2x ধরে নিচ্ছি। ফার্স্ট হাফ যেতে আমাদের কতটা লাগবে? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম হয়ে যাচ্ছে আমাদের ডিস্টেন্স বাই স্পিড, একই জিনিস আবার। তাহলে এক্স বাই প্রথম অর্ধেক আমরা 21 কিলোমিটার পার আওয়ারে গেছি, প্লাস সেকেন্ড হাফ আবার সেই এক্সই হচ্ছে বাই 24 কিলোমিটার পার আওয়ারে গেছি, ইকুয়াল টু হচ্ছে আমার 10 ঘন্টা। সিম্পল, এখান থেকে আমরা এক্সটাকে আগে বার করে নেব। 21 আর 24-এর এলসিএমটা দেখে নিই। 3 7 তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 168, 168, তাই তো 168। 21 দিয়ে কত দিয়ে যাচ্ছে? 8 দিয়ে যাচ্ছে, 8x প্লাস হয়ে যাচ্ছে আমার 24, 168, 7 দিয়ে যাচ্ছে 7x ইকুয়াল টু 10। তাহলে 15x বাই 168 হয়ে যাচ্ছে 10। এখান থেকে এক্সটা আমরা বার করে নেব খুব সহজেই, 168/15। উত্তর হচ্ছে আমাদের 112। আচ্ছা, 112 কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এটা অর্ধেক, তো অতিক্রান্ত দূরত্ব জিজ্ঞেস করেছে, সেটা হবে 112 ইন্টু 2, কারণ ডিস্টেন্সটা আমাদের এক্স প্লাস এক্স হচ্ছে, তো তাহলে উত্তর হয়ে যাবে 224,
অপশন বি। পরের প্রশ্ন দেখে নিই। এক ব্যক্তি 8 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে নির্দিষ্ট সময়ে 5 মিনিট পরে পৌঁছয়। যদি সে 9 কিলোমিটার ঘন্টা গতিবেগে যায় তবে নির্দিষ্ট সময়ে পৌঁছয়। যাত্রাপথের দূরত্ব নির্ণয় করো। 8 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে সময়ের নির্দিষ্ট সময়ের 5 মিনিট পরে পৌঁছয়। 5 মিনিট পরে মানে 5 মিনিট বেশি সময় লাগে। তাহলে যাত্রাপথের দূরত্ব যদি আমি এক্স ধরি তাহলে x/8 মাইনাস হয়ে যাবে আমার x/9। 9 কিলোমিটারে গেলে ঠিকঠাক সময় পৌঁছতে পারে, ইকুয়াল টু হয়ে যাবে আমার 5 মিনিট আছে, ঘন্টায় কনভার্ট করতে হবে। 60 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, 1/12। জাস্ট এখান থেকে এক্সটাকে এবার বার করে নেব। সহজ অঙ্ক ছিল। ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/12, এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 72/12 বা 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, অপশন এ হলো উত্তর। পরের প্রশ্ন দেখে নিই। দুটি গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 2:1 আর 3:2। উভয়ই গ্লাসের মিশ্রণ নিয়ে তৃতীয় অন্য গ্লাসে মেশানো হয়, তবে তৃতীয় গ্লাসে দুধ ও জলের অনুপাত নির্ণয় করুন। রেশিও প্রপোর্শনের অঙ্ক আছে, খুব সহজ অঙ্ক আছে। প্রসেসটা জাস্ট একটু দেখে নিন। ফার্স্ট গ্লাসে আমার আছে 2:1, সেকেন্ড গ্লাসে আমার আছে 3:2। এবার আমরা যেটা করব, সাম অফ রেশিও দিয়ে উল্টো মানে অপোজিট রেশিওগুলোকে মাল্টিপ্লাই করে দেবো। নিচেরটা হচ্ছে আমার 3 + 2 5, তাহলে ওপরের রেশিওটাকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, ওপরেরটা হলো আমার 3, নিচেরটাকে আমরা নিচের রেশিওটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব। কত পাচ্ছি তাহলে 10:5, আর নিচেরটা পাচ্ছি 9:6। ঠিক আছে, জাস্ট এটার সামেশন করে দেবো। নতুন যে রেশিওটা আমাদের জিজ্ঞাসা করেছে যে তৃতীয় গ্লাসে দুধ আর জলের অনুপাতটা যেটা হবে, জাস্ট এদের দুজনের সামেশন হবে 19:11। ঠিক আছে, 5 আর 6 11। অপশন সি হবে উত্তর। আশা করি বোঝা গেল। পরের প্রশ্ন দেখে নিই। 9 কিলোগ্রাম চালের সমান দাম 4 কিলোগ্রাম চিনির। 4 কিলোগ্রাম চিনির সমান দাম 1.5 কিলোগ্রাম চায়ের। 2 কিলোগ্রাম চায়ের সমান দাম 5 কিলোগ্রাম কফি। জাস্ট অঙ্কটাকে লেন্দি করার জন্য এতগুলো ডেটা আমাদের দেওয়া হয়েছে। তবে 11 কিলোগ্রাম কফির দাম নির্ণয় করুন যখন 2.5 কিলোগ্রাম চালের দাম 12 টাকা 50 পয়সা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা একদম এই ডাটাটা থেকে শুরু করব, যেহেতু আমাদের দাম দিয়ে মানে দামেই আমাদের ফাইনালি আসতে হবে। তো কি করে করব দেখে নিই। 2.5 কিলোগ্রাম চালের দাম দিয়েছে 2.5, আমরা রাইস ধরছি, চালটাকে 8 ধরছি। দাম দিয়েছে কত 12 টাকা 50 পয়সা। ঠিক আছে, তাহলে এখান থেকে 1 বার করে নিই, এখান থেকে আমরা আগে বাই 2.5। 9 কিলোগ্রাম চালের দামটা আগে এখান থেকে বার করে নিই, তাহলে 9 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার, দশমিকগুলো তুলে দিয়েছি। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে আমার 45, সরি এখানে 0 হবে না, হয়ে যাচ্ছে 45 টাকা। ঠিক আছে, বেশ। আচ্ছা, এবার দেখুন 9 কিলোগ্রাম চালের দাম সমান দাম হলো 4 কিলোগ্রাম 4 কেজি চিনির। 4 কেজি চিনি হলে আমরা কি লিখতে পারি, তাহলে 4 কেজি সুগার এস দিয়ে দিচ্ছি। দাম তাহলে আমরা পেলাম কত 45, 1 হলো তাহলে 45/4। ঠিক আছে, তাহলে 14 কিলোগ্রাম চিনির দামটা এখান থেকে পেয়ে যাব 14 এস, তাহলে হচ্ছে 45/4 ইন্টু 14। ঠিক আছে, 45/4 ইন্টু 14। আশা করি ফলো করতে পারছেন অঙ্কটা, কিচ্ছু না, জাস্ট ক্যালকুলেশনটা দিয়ে যাতে অনেকটা সময় চলে যায়, এই জন্য এরকম অঙ্কগুলো পরীক্ষায় দেওয়া হয়। আচ্ছা, এটা তো হলো 14 কিলোগ্রাম চিনির। আচ্ছা, এবার 14 কিলোগ্রাম চিনির দামই তো 1.5 মানে 1.5 কিলোগ্রাম চায়ের দাম, তাহলে এটাকেই আমরা বলতে পারি 1.5 কিলোগ্রাম চায়ের দাম এটা হচ্ছে। তাহলে 1.5 চায়ের দাম আমি টি দিচ্ছি। ঠিক আছে, 1.5 টি, তাহলে হয়ে যাচ্ছে আমার 45/4 ইন্টু 14, এইটাই হচ্ছে এখান থেকে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এবার 2 কিলোগ্রাম চা বার করব। আগে একটা দেখে নিই, 45/4 ইন্টু 14 ডিভাইডেড বাই 1.5। 2 কিলোগ্রাম চায়েরটাতে আসছি এবার আমরা,
45/4 ইন্টু 14/1.5 ইন্টু 2 হয়ে গেল। ঠিক আছে, এইটাকে আমরা সলভ করে আগে বার করে নিই কত হচ্ছে। 2 3 দশমিক ওপরে উঠে যাবে, 7 3 7 21 ইন্টু 10, 210 টাকা হচ্ছে আমার। 210 টাকা হচ্ছে আমার 2 কিলোগ্রাম চায়ের দাম। 2 কিলোগ্রাম চায়ের দাম সমান হলো 5 কেজি কফির দাম। তাহলে 5 কেজি কফির দাম হচ্ছে, 5 কেজি কফির দাম সি দিয়ে ডিনোট করছি 210 টাকা। ঠিক আছে, আমায় জিজ্ঞাসা করেছে 11 কিলোগ্রাম কফির দাম কত। সিম্পলি বার করে দেবো। ফাইনাল আমাদের এটা হচ্ছে এটা 210/5 ইন্টু 11, 4 42। দেখুন বাকি দুটো অপশন এখানে এমনি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। 11 দিয়ে করলে আমরা মোটামুটি শর্ট ট্রিকটা জানি। উত্তর হবে 462। এই দুটো কেটে গেল কারণ ইউনিট ডিজিটে 2 নেই। কেমন, এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা হতো, অপশন হবে, উত্তর হবে অপশন এ 462। পরের অঙ্ক দেখে নিই। এক ব্যক্তি তার মোট দ্রব্যের 2/3 অংশ 30% লাভে, 1/4 অংশ 16% লাভে ও বাকি অংশ 12% লাভে বিক্রয় করেন। যদি মোট 75 টাকা লাভ হয় তবে মোট দ্রব্যের ক্রয় মূল্য কত? খুব সহজ অঙ্ক, এমন কিচ্ছু ডিফিকাল্ট না, জাস্ট অঙ্কটা দেখে নিন কীভাবে করছি। এক ব্যক্তি তার মোট দ্রব্যের 2/3, 1/4 ও বাকি অংশ বলে দিয়েছে, আমাদের আগে বাকিটা বার করতে হয়। বাকি অংশটা কীভাবে বার করব? টোটাল ভাগ যদি আমরা 1 ধরি মোট দ্রব্যের অংশ, তাহলে 2/3 প্লাস 1/4, এটা হচ্ছে আমাদের বাকি অংশ। বাকি অংশ কতটা হচ্ছে আমাদের দেখে নিই। বাকি অংশ হয়ে যাচ্ছে আমাদের 12, 4 দুগুণে 8, 8 আর এদিকে হচ্ছে 3, 4 3 12, তাহলে 8 আর 3 11। টোটাল আমাদের তাহলে 1 - 11/12 হচ্ছে 1/12 অংশ বাকি আছে, তাই তো? আচ্ছা, তাহলে মোট লাভ কত আছে? মোট লাভ আমার আছে, দেওয়া আছে টোটাল প্রফিট। টোটাল প্রফিট হচ্ছে আমার 2/3 অংশ 30% লাভে, 1/4 অংশ 16% লাভে আর বাকি অংশ মানে 1/12 অংশ 12% লাভে। ওই জন্যই 12টা দেওয়া আছে যাতে ক্যালকুলেশন এখানে ইজিলি হয়ে যায় জিনিসটা। দেখে নিই, 4 10 হচ্ছে 20 প্লাস 4 প্লাস 1, টোটাল আমার তাহলে প্রফিট হচ্ছে 24 আর 1 25। কেমন? আচ্ছা, মোট লাভ আমাদের বলেছে 75 টাকা। মোট লাভ আমাদের বলেছে 75 টাকা। তাহলে 25% মানে যদি আমার 75 টাকা হয়, ঠিক আছে, 1% মানে হলো 75/25, 100 মানে হলো 75/25 ইন্টু 100। এটাই হয়ে যাবে আমার দ্রব্যের ক্রয় মূল্য। 4 4 5 20, 4 7 28 আর 2 30, 300 টাকা। অপশন ডি হবে উত্তর। কেমন? পরের অঙ্ক দেখে নিই। পরের প্রশ্ন দেখে নিই আমরা। পরের প্রশ্ন হচ্ছে 7^19 + 2 সংখ্যাটিকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? আচ্ছা, এটা আমরা 7^19 বসে বসে বার করবো না, জাস্ট একটা জিনিস একটু জেনে নেব। x⁻n - a⁻n is divisible by x - a। ঠিক আছে, যদি n এর ভ্যালু 1 থাকে, অবভিয়াসলি আমি n যখন ইন্ডেক্সে লিখেছি তার মানে n এর ভ্যালু একই থাকবে। x⁻n - a⁻n is divisible by মানে সবসময় x - a দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এই জিনিসটাকে আমি এই অঙ্কটা অ্যাপ্লাই করব। কীভাবে করছি দেখুন। 7^19 মাইনাস 1^19, আমরা জানি 1-এর পাওয়ারে যাই থাকুক ভ্যালু হবে 1, 1^131 করে দিলেও ভ্যালু হবে 1, তাই তো? তাহলে এটার অ্যাকর্ডিংলি 7^19 -
1 টু দ্য পাওয়ার 19 ইজ ডিভিসিবল বাই 7 মাইনাস 1। ঠিক আছে, এবার দেখুন আমাদের বলে দিয়েছে 6 দিয়ে ভাগ করছি, 6 দিয়ে ভাগ করছি, 7 মাইনাস 1 6। আচ্ছা, এবার এখান থেকে কি আমরা এটাও লিখতে পারি? দেখুন তো 2কে আমরা আর কীভাবে লিখতে পারি, এখানে তো আমাদের +2 দিয়েছে, 2কে আমরা কীভাবে লিখতে পারি? একটা লিখতে পারি আমরা 1 + 1, আরেকটা আমরা লিখতে পারি 3 মাইনাস 1, বা এটাও লিখতে পারি 3 মাইনাস 1 টু দ্য পাওয়ার 19, এরমভাবেও লিখতে পারি। তাহলে 7 টু দ্য পাওয়ার 19 মাইনাস 1 টু দ্য পাওয়ার 19 যেরকম রইল, আমি জাস্ট এখানে +3 করে দিলাম। +3 কেন করলাম? এই যে এখানে আছে +3 মাইনাস 1 যদি করি তাহলে উত্তরটা টোটাল আমার হচ্ছে +2। তাহলে এই 7 টু দ্য পাওয়ার 19 + 2কে আমি এইভাবেও লিখতে পারছি, তাই তো? এইভাবেও আমি লিখতে পারছি। এবার এটা ডিভাইডেড বাই 7 মাইনাস 1 হচ্ছে। এইটুকু অংশ তো মানে ডিভিসিবল, এইটুকু অংশ ডিভিসিবল, এটার একটা ভাগফল বেরিয়ে যাবে, কিন্তু ভাগশেষ তাহলে কত পড়ে থাকছে? এই 3টাই আমাদের ভাগশেষ পড়ে থাকছে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি 3। বোঝা গেল? পরের অঙ্ক দেখে নিই। পরের প্রশ্ন জাস্ট একটা সলভ দিয়েছে, দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, জাস্ট যে ইকুয়েশনটা দিয়েছে আমরা কোনাকুনি গুণ করে নেবো এটাকে। তাহলে হচ্ছে 2√x + 2 প্লাস 2√x - 2, এদিকে হচ্ছে 3√x + 2 মাইনাস 3√x - 2। কেমন? x + 2গুলোকে একদিকে করে নিই, -2গুলোকে আরেক দিকে করে নিই সহজেই। তাহলে হয়ে যাচ্ছে আমার 5√x - 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে x + 2। তাহলে এটাকে লেখা যায় x + 2 বাই x - 2, আমরা পেয়ে যাচ্ছি 5/1। ঠিক আছে, দুদিকটাকে যদি আমি স্কোয়ার করে দিই, রুট ওভারটা উঠে যাবে। x + 2 বাই x - 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 25, তাই তো? x + 2 ইকুয়াল টু হচ্ছে 25, x - 50। ঠিক আছে, তাহলে 24x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 52, x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 13×4 52/24, 6 আর 13×4 52, তাহলে 6x ইকুয়াল টু হচ্ছে আমার 13। জিজ্ঞাসাই করা হয়েছে 6x এর মান, 13 হবে উত্তর। পরের প্রশ্ন আবার একটা জাস্ট সলভ দিয়েছে, পরের প্রশ্নেও একটা সলভ আছে, দেখে নিই কীভাবে করব। ওপর থেকে যদি আমরা 2 কমন নিই, x টু দ্য পাওয়ার 4 মাইনাস আমার হচ্ছে 81 দুগুণে 162, তাই তো? তাহলে 81 ওপরে হচ্ছে। ঠিক আছে, নিচে হচ্ছে আমার যেরকম x² - 9 আছে থাক, 2টা আমরা এখানে বার করে নিতে পারি, 2x - 6 থেকে 2টাকে আমরা বার করে নিতে পারি। 2টাকে বার করে নিলে কি হচ্ছে 2 ইন্টু x - 3 থাক যেরকম আছে, 2গুলো কেটে যাচ্ছে। তাহলে আবার x টু দ্য পাওয়ার 4 - 81টাকে আমরা কীভাবে লিখতে পারি? x টু দি পাওয়ার 4 - 81টাকে আমরা লিখতে পারি x স্কোয়ারের স্কোয়ার মাইনাস 9 স্কোয়ারের স্কোয়ার, তাই তো? তাহলে দেখুন a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে এটা। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 9 x মাইনাস 3 যেরম রইল, x স্কোয়ার মাইনাস 9টা কেটে যাচ্ছে, পড়ে থাকছে আমার x স্কোয়ার প্লাস 9 বাই x মাইনাস 3। x স্কোয়ার প্লাস 9টাকে আমরা কীভাবে লিখতে পারি? x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3। x মাইনাস 3গুলো কেটে যাচ্ছে, উত্তর পড়ে থাকছে আমার x প্লাস 3। কেমন? অপশন এ হলো আনসার। পরের প্রশ্ন দেখে নিই। এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর 16.2/3% ছাড় দিলেন। ঠিক আছে, 16.2/3% ছাড় দিয়ে 450 টাকায় একটি দ্রব্য বিক্রয় করেন। 16.2/3 মানে হলো আমার 50/3। ঠিক আছে,
তাহলে 100 টাকা যদি আমার ধার্য মূল্য হয়, বিক্রয় মূল্য কত হচ্ছে 100 মাইনাস ছাড়, সেটা সমান হচ্ছে 300 মাইনাস হয়ে যাচ্ছে 50 বা 250/3, তাই তো? 250/3 সমান হলো আমাদের 450 টাকা, যেটা হলো আমার বিক্রয় মূল্য। তাহলে 1 হচ্ছে 450/250/3, যেটাকে আমি উল্টে লিখে দিচ্ছি 3/250। 100 তাহলে কত হবে? 100 হচ্ছে 450 ইন্টু 100, ঠিক আছে? 25 4 100, 4 4 16, 45 3 হচ্ছে 135, 135 ইন্টু 4, উত্তর হচ্ছে 540 টাকা। কেমন? অপশন ডি। পরের প্রশ্ন দেখে নিই। 770 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেখানে বি ও সি একসঙ্গে যা পায় তার 2/9 অংশ এর অংশ, তবে এর অংশ নির্ণয় করুন। সহজ প্রশ্ন, খুব ডিফিকাল্ট কিচ্ছু নয় এটা। আমাদের বলে দিয়েছে বি প্লাস সি যা পায়, বি প্লাস সি যা পায় তার 2/9 অংশ এ পায়। জাস্ট প্রশ্নে যেরকম লেখা আছে সেরকমভাবেই লিখে দিলাম। এই ইকুয়েশনটাকে একটু ঠিক করে লিখি। 9a বা 9/2a ইকুয়াল টু লিখতে পারি আমরা বি প্লাস সি, ঠিক আছে? আচ্ছা, এ প্লাস বি প্লাস সি আমাদের দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে 770 টাকা। 770 টাকাই এদের মধ্যে ভাগ করা হয়েছে। তাহলে বি প্লাস সি এর জায়গায় আমরা লিখতে পারি 9a/2। এই যে এইটাকে এখানে জাস্ট বসিয়ে দেবো, 770 2a প্লাস 9a 770, এখান থেকে জাস্ট a এর ভ্যালুটা বার করে নেব। 2/11, 7 দিয়ে 70 দিয়ে কাটছে, 140 টাকা হবে। উত্তর অপশন বি। পরের প্রশ্ন। এক ব্যক্তি 4 ডজন ডিম ক্রয় করেন 24 টাকা পার ডজন মূল্যে, 2 ডজন ডিম ক্রয় করেন 32 টাকা পার ডজন মূল্যে। যদি তিনি মোটের ওপর 20% লাভ করতে চান তবে কত টাকা পার ডজনে ডিমগুলি বিক্রয় করতে হবে? বেশ, 4 ডজন ডিমের ক্রয় মূল্য 24 টাকা পার ডজন, অর্থাৎ 96 টাকা, ঠিক আছে? 2 ডজন ডিমের ক্রয় মূল্য 32 টাকা পার ডজন, অর্থাৎ 64 টাকা। টোটাল তাহলে আমার কত হলো? 96 প্লাস 64, টোটাল আমার কস্ট প্রাইস কত হচ্ছে? 150 টাকা, ঠিক আছে? 100 টাকায় 20% লাভ করবেন, 20-তে 20/100, 150, তাহলে আমার হচ্ছে 20/100 ইন্টু 150, সরি 150 না, এটা 160 হবে, যোগটা ভুল করেছি এখানে। 5 তোর হচ্ছে 32, অপশন সি। পরের প্রশ্ন। এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 15 সেন্টিমিটার। সমদ্বিবাহু হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এ বি সি এই দুটো সমান আছে। এ থেকে বিসি বাহুর ওপর অবস্থিত লম্বের দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার। বিসি বাহুর ওপর অবস্থিত লম্বের দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার, ঠিক আছে? এটা হলো 12 সেন্টিমিটার। বিসির দৈর্ঘ্য নির্ণয় করুন। স্বাভাবিকভাবেই আমরা এটা পাইথাগোরাস থিওরাম ইউজ করে নেব। বিসির দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে, √15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার হবে,
225 মাইনাস 144 81 9 সেন্টিমিটার। কেমন? আচ্ছা, যেটা এখানে বলার সেটা হলো এখানে কিন্তু অপশানগুলো 9 সেন্টিমিটার, এটা যদি আমি যদি মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর এ ডি ধরি, আইসোসেলেস ট্রায়াঙ্গেলে বা সমদ্বিবাহু ত্রিভুজে কিন্তু বিডি ইকুয়াল টু বিসি হবে, কারণ একদম এটা বাইসেক্টর, মানে মাঝখানে একদম কিন্তু বাইসেক্ট করে অপোজিট সাইডটাকে। কেমন? বিডি ইকুয়াল টু যদি আমায় জিজ্ঞেস করতো তাহলে 9 সেন্টিমিটার উত্তরটা হতো, কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে বিসি, অর্থাৎ এটা 9 ইন্টু 2 হবে, 18 সেন্টিমিটার হবে। কোনোভাবে এখানে অপশানে কিছু একটা মিসপ্রিন্ট আছে, এটার অ্যাকচুয়াল উত্তরটা কিন্তু 18 সেন্টিমিটার হবে। বিসি বাহুর দৈর্ঘ্য হবে 18 সেন্টিমিটার। কেমন? পরের প্রশ্ন দেখে নিই। এ বি সি ত্রিভুজের এ বি ও এসি বাহুর মধ্য বিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই। জমেট্রিতে আমাদের একটু ছবি আঁকতে আঁকতে এগোতে হচ্ছে। এ বি সি ত্রিভুজের এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু এক্স ওয়াই। ঠিক আছে, যদি বিসি প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 12 হয়, 12 একক হয় বা 12 ইউনিটস হয়, তবে বিসি মাইনাস এক্স ওয়াই এর মান কত? এখানে কয়েকটা কনসেপ্ট আপনাদেরকে বোঝাতে হবে আগে। সেটা হলো, প্রথম কনসেপ্ট হলো এই এক্স ওয়াই লাইন, এখানে যদি একটা এক্স ওয়াই লাইন আমি টানি, এক্স ওয়াই লাইন উইল বি প্যারালাল টু বিসি, প্যারালাল হবে। কেমন? তাহলে এ এক্স ওয়াই, অ্যাঙ্গেল এ এক্স ওয়াই সমান হবে আমার অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ ওয়াই এক্স সমান হবে আমার অ্যাঙ্গেল এ সি বি। আমরা জিওমেট্রির নিয়ম অনুযায়ী এগুলো জানি, আমরা এটা ক্লাস 10এই পড়েছিলাম যে অ্যাঙ্গেল যদি সেম হয় তাহলে রেশিওগুলো আমাদের সেম হবে সাইডের। তার মানে এ এক্স, এই যে এ এক্স দুটো ত্রিভুজের, এই একটা ত্রিভুজ এ এক্স ওয়াই আমার একটা ত্রিভুজ, আর এ বি সি আমার একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ যদি আমি ধরি তাহলে রেশিও অফ দ্য সাইডস আমাদের সমান হবে যদি অ্যাঙ্গেলগুলো সমান থাকে, তাই তো? এ এক্স ওয়াই, এ এক্স ওয়াই অ্যাঙ্গেলের সাথে এ বি সি অ্যাঙ্গেল সমান, তাহলে আমরা লিখতে পারি এ এক্স সাইড বাই এ বি সাইড। এ এক্স ওয়াই ট্রাইঅ্যাঙ্গেল এবং এ বি সি ট্রাইঅ্যাঙ্গেল থেকে আমরা করছি, এ এক্স সাইড বাই এ বি সাইড ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি এক্স ওয়াই সাইড, মানে এই এক্স ওয়াই সাইড বাই বিসি সাইড, এগুলো প্রপোর্শনাল হবে। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে এ এক্স বাই এ বিটাকে দেখুন, ভালো করে খেয়াল করে দেখুন, এ বি সাইডটাকে আমরা 2ax লিখতে পারি। কেন লিখতে পারি? এখানে আমাদের বলাই আছে যে মধ্যবিন্দু হলো এক্স, মধ্যবিন্দু হলো আমার এক্স, তাহলে এ বি সাইডটাকে আমরা 2ax লিখতে পারি, ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার এক্স ওয়াই বাই বিসি। এক্স ওয়াই আর বিসিটাকে আমি ঘাটাচ্ছি না, কারণ আমার ওটাতেই একটা ভ্যালু দেওয়া আছে 12, তাই তো? তাহলে এ এক্সগুলো কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে বিসি ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 2xy, বিসি ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 2xy বাই, বা বিসি বাই এক্স ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 2/1। রেশিও প্রপোর্শন ইউজ করি, এবার একটু রেশিও প্রপোর্শন ইউজ করে আমরা কি করব, এটা বিসি হবে, বিসি প্লাস এক্স ওয়াই বাই বিসি মাইনাস এক্স ওয়াই যদি করি, এই অপর সাইডটাতেও এক করতে হবে, 2 + 1/2 - 1, তার মানে আমার হয়ে যাচ্ছে 3/1। বিসি প্লাস এক্স ওয়াই এর ভ্যালু আমাদের দেওয়া আছে 12, বিসি মাইনাস এক্স ওয়াইটাকে বার করতে বলেছে। কেমন? তাহলে বিসি মাইনাস এক্স ওয়াই আমার হয়ে যাচ্ছে 12/3 বা 4 ইউনিট। আশা করি বোঝাতে পারলাম। কেমন? দেখুন অঙ্কগুলো করতে করতে ক্লাস 9-10টার জিওমেট্রিটাও একটু করে রিভিশন হয়ে যাচ্ছে আমাদের, তাই তো?
পরের অঙ্ক, 40,000 টাকার 8% সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য কত? অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স জিজ্ঞেস করেছে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এটা আমরা সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট আলাদা করে বার করে একটা বিশাল আকৃতি সেটা হয়ে যাবে, কারণ এখানে ক্যালকুলেশন অনেক বেশি হয়ে যাবে। 3 বছরের ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে, সেটা ইউজ করে করতে পারি, কিন্তু এটা একমাত্র কিন্তু যদি টাইম পিরিয়ড 3 ইয়ার্স থাকে তাহলেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল ফর্মুলাটা, আদারওয়াইজ না। ঠিক আছে, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট একমাত্র 3 বছরের ক্ষেত্রে আমরা এভাবেও লিখতে পারি যে ইজ ইকুয়াল টু পি আর স্কোয়ার, মানে আর বাই 100 স্কোয়ার আর কি, ইন্টু হবে আপনার 3 প্লাস আর বাই 100। ঠিক আছে, এই ফর্মুলায় বসিয়ে এটাকে করা যেতে পারে। দেখি কি হচ্ছে, 40,000 ইন্টু 8 ইন্টু 8 বাই 100 ইন্টু 100, 100গুলো রেখে দিচ্ছি কারণ কাটাকুটি করতে সুবিধে হবে। ভেতরে হয়ে যাচ্ছে আমার 8 বাই 100, তাহলে 3 প্লাস 8 বাই 100টাকে আমরা 300 প্লাস 8 বাই 100 করেও লিখতে পারি, তাই তো? এই শূন্যগুলো সব কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 4 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 308 ডিভাইডেড বাই 100। এবার ওপরের জাস্ট গুণটা করতে হবে। এটা কত হচ্ছে? 64 ইন্টু 4 হচ্ছে 64 ইন্টু 4 হচ্ছে 256। এবার 308 দিয়ে 256কে মাল্টিপ্লাই করছি। 8 4 5 8 40 and 4 44, 4 16 আর 4 হলো 20, 0 0 0 0, 3 6 18, আচ্ছা সরি এখানে হবে 3 6 18, হাতে আছে 1, 3 5 15 আর 1 16, হাতে আছে 1, 3 2 6 আর 1 7, 8 4 0 8, 8 আর 2 10, না সরি 6 আর 2 7 8, 7 পয়েন্ট বসবে পেছন থেকে দুটো, কারণ কি নিচে 100 আছে, তাহলে 788.48 হচ্ছে উত্তর, অপশন বি। পরের প্রশ্ন হলো, 100টি সংখ্যার গড় 30, কিন্তু গোনার সময় 23 ও 11 স্থানে 32 আর 12 ভুল করে গোনা হয়। 100টি সংখ্যার গড় 30 হলে 100টি সংখ্যার টোটাল কত হবে? আবার 30 ইন্টু 100 বা 3000। ঠিক আছে, আচ্ছা 23 ও 11 স্থানে 32 ও 12 লেখা হয়, তবে 100টি সংখ্যার প্রকৃত গড় কত? 23-এর জায়গায় 32 লিখেছে, ডিফারেন্স হচ্ছে 9, আর 11-র জায়গায় 12 লিখেছে, ডিফারেন্স হলো 1। তাহলে 9 আর 1-এ টোটাল ডিফারেন্স হচ্ছে আমার 10, 10 বেশি লেখা হয়েছে, তাহলে 3000 মাইনাস 10 হয়ে যাবে। 3000 মাইনাস 10 হলো 2990, এটা হয়ে যাচ্ছে আমার টোটাল, মানে কারেক্ট টোটালটা। আর জিজ্ঞাসা করা হয়েছে আমার অ্যাভারেজ, তাহলে টোটাল বাই আমার হলো অ্যাভারেজ 100টি সংখ্যার, উত্তর হয়ে যাচ্ছে 29.9, অপশন এ। পরের প্রশ্ন, দুটি পরপর জোড় সংখ্যার গুণফল 528, তবে সংখ্যাগুলো কত? ইজি প্রশ্ন আছে। সংখ্যা একটাকে যদি আমি এক্স ধরি, তাহলে আরেকটা জোড় সংখ্যা হলে হবে এক্স প্লাস 2, তাহলে গুণফল বলেছে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 2 হচ্ছে আমার 528, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 528 ইকুয়াল টু 0। জাস্ট আমাদের এই ফ্যাক্টোরিয়াল ইকুয়েশনটাকে এবার করতে হবে। আচ্ছা, 528-এর মানে কোন দুটি সংখ্যার গুণফল 528 হবে? 24 আর 22 হচ্ছে, ডিফারেন্সও তাদের 2 হচ্ছে, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি 24x মাইনাস 22x 528 ইকুয়াল টু 0। এক্স কমন যাচ্ছে, এক্স প্লাস 24 মাইনাস 22x মাইনাস 24, সরি প্লাস 0, এক্স প্লাস 24 আর এক্স মাইনাস 22। তাহলে সংখ্যাগুলো হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস 24 আর আরেকটা এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 22, কিন্তু এখানে যেহেতু পরপর জোড় সংখ্যা বলেছে তাই 22 আর 24 হবে উত্তর। কেমন? পরের প্রশ্ন, 4 জন পুরুষ ও 6 জন বালক 5 দিনে 1600 টাকা উপার্জন করে। 3 জন পুরুষ ও 7 জন বালক 6 দিনে 1740 টাকা উপার্জন করে। 3760
টাকা উপার্জন করতে 7 জন পুরুষ ও 6 জন বালকের মধ্যে কতটা সময় লাগবে। অনেকগুলো এখানে ভেরিয়েবল দেওয়া আছে, একটা একটা করে আমরা দেখে নিই। প্রথমে আমাদের দেওয়া আছে 4M, 4 জন পুরুষ এবং 6 জন বালক, ঠিক আছে। 5 দিনে কাজ করতে পারে, মানে উপার্জন করতে পারে 1600 টাকা। 5 দিনে করতে পারে 1600 টাকা, 5 দিনে করতে পারে, ঠিক আছে। তাহলে একদিনে কতটা করতে পারবে? আচ্ছা, এখানে আগে 5 লিখে নিই, বেস্ট হবে। 5 ডেজ, 5 দিনে। তাহলে একদিনে কতটা করতে পারবে? একদিনে 1600/5 হবে, সেটা হচ্ছে 320, ঠিক আছে। পরেরটা দেখে নিই আবার। আচ্ছা, পরেরটা আমাদের বলেছে 6 ডেজ, 6 দিনে 3 জন পুরুষ আর 7 জন বালক 1740 টাকা ইনকাম করতে পারে। তাহলে একদিনে কতটা করতে পারছে? 1740 / 3 করতে হচ্ছে, সেটা হলো আমার 290। আচ্ছা, এবার এই দুটো যে ইকুয়েশন আমার ফর্ম হলো, এক সেকেন্ড একটু দেখিয়ে দিই আপনাদের। আমার এই একটা ইকুয়েশন ফর্ম হলো আর এই একটা ইকুয়েশন ফর্ম হলো, ঠিক আছে। এই দুটো ইকুয়েশন যে ফর্ম হলো, আমি যদি এটাকে একটুখানি সলভ করতে চাই এখন, তাহলে ধরুন ম্যানটাকে যদি আমি এখান থেকে বাদ দিই, তাহলে এই ইকুয়েশনটা আমাকে ইন্টু 3 করতে হবে আর এই ইকুয়েশনটা ইন্টু 4 করতে হবে, ঠিক আছে। তাহলে আমার কি হচ্ছে, প্রথম ইকুয়েশনটা থেকে আমি পাচ্ছি 12M প্লাস হচ্ছে আমার 18 বয় ইকুয়াল টু 320 ইন্টু 3, তাহলে হচ্ছে 0, 3 দুগুণে 6, 3 3 9, আর নিচেরটা থেকে 12M প্লাস 7 ইন্টু 4, 4 সাথে 28 বয় ইকুয়াল টু আমি পাচ্ছি 290 ইন্টু 4, 290 ইন্টু 4 হচ্ছে 1160, তাই তো। এবার এই দুটোকে সলভ করছি, মাইনাস 10B ইকুয়াল টু হচ্ছে আমার 10B ইকুয়াল টু হচ্ছে আমার, এটা হলো 200, বা বয় হচ্ছে 20, ঠিক আছে। বয় হয়ে গেল 20। আচ্ছা, তাহলে এবার এই বয়টাকে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে এই ম্যানটা পেয়ে যাব, এমটা পেয়ে যাব, এমের ভ্যালুটা। ফার্স্ট ইকুয়েশনটায় বসাচ্ছি, 4M প্লাস 6 ইন্টু বয় যেহেতু 20, তাহলে হয়ে যাচ্ছে আমার 120 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 320, তাই তো। এখান থেকে ম্যান বার করে নিচ্ছি, ম্যান হচ্ছে 200/4 বা 50। ফাইনালি যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে 7 জন পুরুষ ও 6 জন বালকের এত টাকা উপার্জন করতে কত সময় লাগবে। তাহলে টাকা হচ্ছে 3760 ডিভাইডেড বাই 7 জন পুরুষ 7 ইন্টু 50 প্লাস আমায় করতে হবে 6 জন বালক, তাহলে 6 ইন্টু 20 কত হচ্ছে দেখে নিই, 3760 ডিভাইডেড বাই 5 সাথে 35, আর এইটাকে এখানে সলভ করে নিচ্ছি, এটা হয়ে যাচ্ছে 3760/470, তাই তো। তাহলে 7 8 56, 47, 8 দিয়ে কাটছে, 8 দিন হলো উত্তর, অপশন ডি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নিই। একটি চৌবাচ্চা এ নল ও বি নল দিয়ে যথাক্রমে 32 মিনিট ও 36 মিনিটে পূর্ণ হয় ও পূর্ণ চৌবাচ্চাটি সি নল দিয়ে 20 মিনিটে খালি হয়। তাহলে আমাদের প্রথমেই যেটা করতে হবে, আগে 32, 36 আর 20-র এলসিএমটা বার করে নিতে হবে, সেটাকে করে নিই। 10, 8, 9, 5, এলসিএম হচ্ছে 4, 4 8 32, 32 ইন্টু 9, 32 ইন্টু 9 হচ্ছে 28, 288 ইন্টু 5, 288 ইন্টু 5 হচ্ছে 5 8 40, 4 মানে 1440 হচ্ছে এলসিএম, ঠিক আছে। আচ্ছা, এবার কীরকমভাবে করব দেখুন, এ বি আর সি তো, তাহলে
এর 32 মিনিট লাগছে। 1440কে 32 দিয়ে ডিভাইড করলে কত হয়? 1440কে 32 দিয়ে ডিভাইড করলে হয় 45, ঠিক আছে। 36কে 1440 দিয়ে ডিভাইড করলে হয় 32, আর 20কে 1440 দিয়ে ডিভাইড করলে হয় সরি জাস্ট এ সেকেন্ড, সরি এটা না, 36কে 1440 দিয়ে ডিভাইড করলে হয় 40, আর 20কে করলে হবে 72, 2s are 144, তাহলে সি হচ্ছে 72, ঠিক আছে। আচ্ছা, এ বি আর সি এর 1 মিনিটের কাজ হচ্ছে এটা। 45 আর 40 ভাগ এরা ফিল করতে পারে, আর এই 72 ফাঁকা করতে পারে 1 মিনিটে। তাহলে পুরো চৌবাচ্চাটা ফিল করতে কতটা সময় লাগবে? পুরোটা হচ্ছে আমার 1440 ডিভাইডেড বাই এ প্লাস বি যারা ভর্তি করছে মাইনাস সি, তাই তো। এটা ইকুয়াল টু হচ্ছে আমার 1440, নিচে হচ্ছে 13। আচ্ছা, এটা হলো ফুলটা, কিন্তু আমাদের জিজ্ঞাসা করছে অর্ধেকটা পূর্ণ হতে কতটা সময় লাগবে। পুরোটা যদি এতটা হয় তাহলে অর্ধেকটা পূর্ণ করতে হাফ দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দিতে হবে। এটা হলো 7, তাহলে 720/13 হবে উত্তর, যেটা হলো 13 5s are 65, 7 55, 5 13 হচ্ছে আমার উত্তর, অপশন বি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখে নিই। 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 15 সেকেন্ডে একটি খুঁটি ও একই দূরত্বের বিপরীত দিক থেকে আগত অন্য একটি ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে। তবে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ নির্ণয় করুন। দ্বিতীয় ট্রেনটির গতিবেগটাকে আমরা এস ধরে নিলাম। খুব সহজ প্রশ্ন আছে এটা। আমরা আগে ওই কিলোমিটার পার আওয়ার ইত্যাদি ওসবের কিছুর মধ্যে যাব না। আচ্ছা, এখানে যেহেতু এটা প্রশ্নটা কিলোমিটার পার আওয়ারে জিজ্ঞেস করেছে, আমরা ওটার মধ্যে যাব না, ওটা শেষে করে নেব। ফার্স্টে যেটা আমরা করবো সেটা হচ্ছে যে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 15 সেকেন্ডে পার করছে। তাহলে প্রথম ট্রেনটার স্পিডটা আমরা কী করে বার করবো? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম করে নিই। দণ্ডায়মান ব্যক্তি, পোল, সমস্ত ডিস্টেন্স হবে হচ্ছে লেন্থ অফ দ্য ট্রেন বাই টাইম হলো 15 সেকেন্ড, তার মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে বোঝার বিষয় যেটা, সেটা হলো দুটো ট্রেন আমাদের বলেছে বিপরীত দিকে যাচ্ছে। বিপরীত দিকে যখন যায়, মানে একটা ট্রেন যদি এদিকে যায় আর একটা ট্রেন যদি এদিকে যায়, তাহলে কিন্তু স্পিডটা এদের যোগ হয়ে যাবে। একই দিকে গেলে মাইনাস হবে, ঠিক আছে। আশা করি এটা মনে আছে। প্রথম ট্রেনের স্পিড আমরা 10 মিটার পার সেকেন্ড পেয়ে গেছি, পরেরটা আমরা এস ধরলাম। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত হবে আমাদের? 150 প্লাস 150। কেন 150 প্লাস 150 হলো? না, দুটো ট্রেন বলেছে একই দূরত্বের। একই দূরত্বের বলতে এখানে হচ্ছে লেন্থ অফ দ্য ট্রেনস আর ইকুয়াল। তাহলে দুটো ট্রেন যখন পাস করছে দুজন দুজনকে, তার মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স হবে দুটো ট্রেনের লেন্থের সামেশন, যোগফল। কেমন? ডিভাইডেড বাই হবে হচ্ছে স্পিড। স্পিড কি? আমার প্রথম ট্রেনের স্পিড হলো 10, সেকেন্ড আমি এস ধরেছি, ইকুয়াল টু হলো 12 সেকেন্ডে অতিক্রম করে। এখান থেকে এসের ভ্যালু বার করে নেব। 300 বাই ইকুয়াল টু 120 প্লাস 12s, তাহলে 12s হচ্ছে 300 মাইনাস 120, যেটা হলো আমার 180। তাহলে এস হচ্ছে 180 বাই 12। এটাকে এইভাবেই রাখি। কেন রাখবো? না, এটা আমার মিটার পার সেকেন্ডে বেরোচ্ছে, আমাদেরকে বলেছে এখানে কিলোমিটার পার আওয়ারে বার করতে। কিলোমিটার পার আওয়ারে করতে হলে 18/5 দিয়ে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাই তো। এবার এটাকে জাস্ট সলভ করে নিই। আচ্ছা, এটা 12 15 দিয়ে কাটছে, 5 3 15, 18 3 54, অপশন ডি হবে উত্তর। কেমন? পরের প্রশ্ন। 1650 টাকার সরল সুদ 1800 টাকার 4% হারে সরল সুদের থেকে 30 টাকা কম একটি নির্দিষ্ট সময় নির্ণয় করুন। খুব সহজ অঙ্ক। আচ্ছা, 30 টাকা কম ধরেছে, তার মানে 1650টা আমাদের পরে আসবে।
টাইম যদি টি ধরে নিই তাহলে সিম্পল ইন্টারেস্ট হলো 1800 ইন্টু 4 ইন্টু টি বাই 100 মাইনাস 1650 ইন্টু 4 ইন্টু টি বাই 100 ইন্টু ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 30, তাই তো? দুদিকটাকেই আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এটা আমার হয়ে যাচ্ছে 7200 টি মাইনাস হচ্ছে 6600 টি, আর এদিকে হয়ে যাচ্ছে 30, দুটো শূন্য চলে গেল। এটা হচ্ছে আমার 600 টি ইকুয়াল টু 3000, টি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5। উত্তর হচ্ছে অপশনে 5। লাস্ট প্রশ্ন আজকের, একটা সলভ দিয়েছে, এটা সলভ করতে হবে। আমরা আগে এইটুকু অংশ এটার সলভ করে নিই। কেমন কি করে করব দেখে নিন। 3 + 1/√3। আচ্ছা, এলসিএম নিলে হচ্ছে জাস্ট গুণফলটা হবে, বেশ ওপরে হয়ে যাচ্ছে আমার √3 - 3 প্লাস √3 প্লাস 3, তাহলে 3গুলো কেটে যাচ্ছে, ওপরে হচ্ছে 2√3, 3 + 1/√3 প্লাস 2/2√3 বাই হয়ে যাচ্ছে আমার 3 - 9, কারণ √3 স্কোয়ার হচ্ছে 3 - 9, 3 + 1/√3, এই 3 - 9 হচ্ছে -6, তো এখানে আমরা এটাকে এভাবেও লিখতে পারি, মাইনাসটা যদি এখানে চলে আসে, 6 থাকছে না নিচে, তো 6টাকে আমি এভাবে লিখতে পারি যে 2 ইন্টু √3 স্কোয়ার বা √3 ইন্টু √3, এভাবেও লিখতে পারি জিনিসটাকে। আশা করি বোঝা গেল। 6টাকে আমরা 2 ইন্টু √3 স্কোয়ার করেও তো লিখতে পারি, তো এটাকে এভাবেও লেখা যায়, 2 ইন্টু 3 ইন্টু 3 করেও লেখা যায়, √3 ইন্টু √3 করে, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে কি বেরোচ্ছে, 2টা কেটে যাচ্ছে, মানে 2√3টা একবারে কেটে যাচ্ছে ওপর নিচে, তাহলে 3 + 1/√3 মাইনাস 1/√3 প্লাস 1/√3 মাইনাস 1/√3 কেটে গেল, উত্তর আসছে 3, ঠিক আছে। এগুলো পুরোই প্র্যাকটিসের ব্যাপার, যত প্র্যাকটিস করবেন তত মানে চোখ সেট হয়ে যাবে আর বুঝতে পারবেন যে কোনটাকে আমরা কী দিয়ে সাবস্টিটিউট করে লিখে সলভটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি উত্তরের দিকে। কেমন? আশা করি আজকের সেশনটা ভালো লাগলো, অঙ্কগুলো বুঝতে পারলেন। যদি কোনো ডাউট থাকে, কোনো এক্সপ্লেনেশন দরকার হয় বা অন্যান্য কোনো রকম মেটেরিয়াল পিডিএফ আপনাদের মনে হয় দরকার আছে, প্লিজ আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর কমেন্ট সেকশনে এটাও জানাবেন যে আজকে সেশনটা আপনাদের কেমন লাগলো। আবার একটা নেক্সট ম্যাথ সেশন নিয়ে আমরা খুব শীঘ্রই আসবো, হয়তো কালকেই আবার একটা ম্যাথসের ক্লাস আপনাদের থাকবে। ততক্ষণ পড়তে থাকুন, যা যা পড়া হয়েছে সেগুলো রিভাইজ করতে থাকুন, আর টেনশনের কোনো জায়গা নেই, ওসব টেনশন একদম নেবেন না, জাস্ট পড়াশোনা করতে থাকুন, নিশ্চয়ই একটা ভালো ফল আমরা আশা করতে পারি। কেমন? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে স্টাডি উইথ সুদীপ চ্যানেলটির পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।